সোনাপুর কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল গ্রুপের ছাত্রছাত্রীদেরকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। যদিও করোনার মধ্যে ভালো থাকার কথা না, তারপরও ধরে নিচ্ছি যে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি মূলত নতুন একটা অধ্যায় শুরু করব, চতুর্থ অধ্যায়, ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং HTML। এটা নিয়ে আজকে আলোচনা করব। সেই লক্ষ্যে একটা কন্টেন্ট উপস্থাপন করব। এখন আশা করি তোমরা যুক্ত থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের কন্টেন্টে, আজকের ক্লাসে। বরাবরের মতো আমার পরিচয়, একাদশ ও দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে তোমরা যেটা বলতে পারবে, বর্ণনা করতে পারবে, সেই বিষয়গুলি মানে আজকের যে শিক্ষণফল, আজকে যা শিখতে পারবে সেটা হলো ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ওয়েব পেজ বলতে কী বুঝো তা বলতে পারবে, www কি তা বলতে পারবে, ইন্টারনেটে একটি ওয়েব পেজ খুলতে কী প্রয়োজন তা বলতে পারবে, ওয়েবসাইট বলতে কী বুঝো তা বলতে পারবে, ওয়েবসাইটের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে, ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। এখন আজকে মূলত যেটা পাঠ সেটা ওয়েব ডিজাইনের ধারণা। ওয়েব ডিজাইনের ধারণা, এখানে বেশ কিছু ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে হলে অনেক কিছু আমাদেরকে জানতে হয়। আজকে আমরা দুইটা জিনিস জানাবো, একটা হলো ওয়েব পেজ এবং ওয়েবসাইট। ওয়েব ডিজাইন মানে ওয়েব পেজ ডিজাইন, মূলত এই কারণে ওয়েব পেজটা আসছে। আর ওয়েব পেজ যেহেতু আসছে, কয়েকটা ওয়েব পেজের সমষ্টি যেহেতু ওয়েবসাইটও এখানে নিয়ে আসছি। তো আজকে প্রথমেই ওয়েব ডিজাইনের ধারণা নিয়ে আমার প্রথম আলোচনা। এখানে ওয়েব পেজ নির্মাণ কৌশলকে ওয়েব ডিজাইন বলে। মানে সংক্ষেপে যদি কোনো পরীক্ষায় যে কয়ের প্রশ্ন হিসাবে ওইরকমভাবে আসে যে ওয়েব পেজ নির্মাণ কৌশল, সেটা হলো ওয়েব ডিজাইন। তাহলে ওয়েব ডিজাইন করতে গেলে মানে ওয়েব পেজ ডিজাইন করতে হবে, সেটাকে বিষয় নির্ধারণ করতে হবে, গ্রাফিক্স ডিজাইন করতে হবে, আবার সেটা সুন্দরভাবে ওয়েব পেজ প্রদর্শন করতে হবে। এখন মূলত ওয়েব পেজ তথা একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবকাঠামো তৈরি করা হইল ওয়েব ডিজাইন, যেখান থেকে ভিজিটররা মানে যারা ওই পেজটা অথবা ওয়েবসাইটটা ভিজিট করবে তারা যেন প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। সেই কারণে মূলত ওয়েব পেজের সেই বাহ্যিক কাঠামোটা সুন্দরভাবে তৈরি করা। অর্থাৎ আমি আরও একটু যদি ডিটেলস বলি যে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, এর সাধারণ রূপ কেমন হবে তা নির্ধারণ করা। আবার অর্থাৎ এটা লেআউট কেমন হবে, হেডারে কোথায় মেনু বসবে, সাইড বার হবে কি না, ইমেজগুলি কীভাবে প্রদর্শন করবে, এই সব কিছু মিলে হলো মূলত ডিজাইন। আর এই কাজটা করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন HTML আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বা CSS, এটা হলো ক্যাসকেডিং স্টাইল শিটস, কেমন, এগুলির মাধ্যমে করতে হয়। আর এই যে প্রোগ্রাম ডিজাইন মূলত সেটা স্ট্যাটিক ডিজাইন আমরা বলি, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার যে পদ্ধতি, এটাকে আমরা স্ট্যাটিক ডিজাইন বলতে পারি। আর ওয়েব ডিজাইনের জন্য সাধারণত এই ধারণাটি ব্যবহৃত হয়ে থাকে। ওয়েব ডিজাইন বলতে এইখানে প্রথমে আমরা যেটা যে ডাইনামিক ওয়েবসাইটের কথা, ডাইনামিক ডিজাইনের কথা আমরা বলি নাই, ডাইনামিক ডিজাইন আসবে পরে। এখানে মূলত ওয়েব ডিজাইন বলতে এখানে মূলত যে স্ট্যাটিক ডিজাইন, ঠিক আছে। আর
বিশেষ করে এই জিনিসটা মনে রাখতে হবে যে ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, আইপি অ্যাড্রেস, ডোমেন নেম, ওয়েব ব্রাউজার সম্পর্কে ধারণা সম্পর্কে জানতে হবে। তো যার কারণে যেহেতু ওয়েব ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব, আমাদের প্রথমে আসছে ওয়েব পেজ, ওয়েবসাইট, এই জিনিসগুলি আমরা আস্তে আস্তে আলোচনা করব। ওকে, আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। এখন ওয়েব পেজটা কি? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকে 3W বলে। যেমন ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রক্ষিত ফাইলকে ওয়েব পেজ বলে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী। যেমন এখানে এই যে ফাইলের ব্যাপার আসছে, আমরা যেমন তোমরা একটু লক্ষ্য করবে, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আছে। আমরা যদি যেমন এখানে এরকম একটা ওয়ার্ডের ফাইল আছে, এই ফাইলটা শুধু আমরাই দেখতে পারবো, যারা কম্পিউটারের সামনে আছে আমরা তারা দেখতে পারবো। কিন্তু যখন এটাকে একটা সার্ভারে রাখা হয়, ভাড়ার বিনিময়ে যখন সেভাবে রাখা হয়, তখন সেটা কিন্তু ওয়েব পেজ। এটা মনে রাখতে হবে। একটু জটিলতা দেখা দিছে, একটা জিনিস দেখাইতে যাই আর একটা জটিলতা পড়ে গেছি। এখন আসো আমরা যেটা আলাপ আলোচনা করতে গিয়েছি, যে ওয়েব পেজ মানে আমি মূলত দেখাইতে গিয়েছি যে এখানে ওয়ার্ডের, যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল তৈরি করি, সেটা আমরা কম্পিউটারের সামনে যারা আছি তারাই শুধু দেখতে পাবো। কিন্তু সেই ফাইলটি যদি আমি বিশেষ কায়দায় করি, এটা বিভিন্ন সার্ভারে রাখি, ইন্টারনেটের সাথে সংযুক্ত করে দিই, তাহলে সেটাই হবে কিন্তু ওয়েব পেজ। এই কথাটি এখানে বলা হয়েছে। তাহলে ইন্টারনেট তথা ওয়েবে যে কেউ তার সম্পর্কে যে কোনো তথ্য, লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি, অ্যানিমেশন ইত্যাদি হতে পারে, যে কোনো তথ্য রাখতে পারে এবং তা নির্দিষ্ট অর্থের বিনিময়ে রাখা যায়। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য ইন্টারনেটে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পরিবেশন করছে। ওয়েবে এরূপ তথ্য রাখার স্পেস বা পেজকে ওয়েব পেজ বলা হয়। আর সাধারণত যে ওয়েব পেজগুলি সাধারণত পিডিএফ ফাইল হয়, পিডিএফ ফাইল হিসেবে রাখে। আর পিডিএফের পুরো নাম হলো পোর্টেবল ডকুমেন্ট ফাইল, কেমন? অথবা এটাকে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটও বলে। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বলে যুক্ত ফাইল ওয়েবে বেশি ব্যবহৃত হয়। এখানে আমরা যদি যেমন এখন তাহলে এটা গেল, আমরা পরের স্লাইডে যাই। www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা www-কে সংক্ষেপে ওয়েব বলা হয়। ওয়েব হলো পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম। এইসব ডকুমেন্টের সাধারণ পরিচিতি হলো ওয়েব পেজ। অর্থাৎ আমরা ওয়েব পেজ সম্পর্কে আগে জানছি। ওয়েব পেজ মূলত একটা ডকুমেন্ট এবং সেটা সার্ভারে রাখে, এবং এটা পৃথিবীর বিভিন্ন মানুষ ইন্টারনেটে দেখে। আর এটিই কিন্তু ওয়েব, এটিই কিন্তু www, একই জিনিস, ঠিক আছে? এখন এই www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারককে টিম বার্নার্স-লি, অনেক সময় এমসিকিউতে থাকে, এই কারণে মূলত এখানে দেয়া।
এটার সাথে আমি যুক্ত করে দিয়েছি। আর তার চেহারা হলো এরকম টিম বার্নার্স লি, অনেক সময় এইভাবে কিন্তু থাকে। ওকে, এখন আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখন ইন্টারনেটে একটি ওয়েব পেজ খুলতে যা প্রয়োজন, মানে কি কি প্রয়োজন হতে পারে। আমি যদি একটা ওয়েব পেজ খুলতে যাই, যে প্রথমে একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে। একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন অর্থাৎ আমি যদি একটা ওয়েবসাইট ওপেন করতে চাই, মানে ইন্টারনেটে বা সার্ভারে রাখতে চাই, তাহলে এটাকে মূলত ডোমেন নেম বলে, এবং এই ডোমেন নেমকে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েব পেজ ডিজাইন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কয়টা পেজ থাকবে, যেমন একটা ডোমেন নেম বা একটা ওয়েবসাইটে কয়টা পেজ হতে পারে, 4টা 5টা 7টা পেজ হতে পারে, সেই পেজগুলি ডিজাইন করতে হবে। ওয়েব পেজটি আবার নির্ভরযোগ্য একটা সার্ভারে ভাড়ার বিনিময়ে রাখতে হবে। ওয়েব পেজটি আরও প্রসারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে সংযুক্ত করতে হবে। তাহলে এই জিনিসগুলি জানা প্রয়োজন। এটা আমি এখানে সংযুক্ত না করলেও চলতো, তারপরেও যেমন ওয়েব পেজ খুলতে গেলে কি প্রয়োজন এটা অনেক সময় জিজ্ঞাসা থাকে, এই কারণে মূলত এটা দেওয়া। ওকে, এখন আসো ওয়েবসাইট। তাইলে এই যে ওয়েব পেজের কতগুলো নাম শুনছি, যেমন একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে, সবগুলো ওয়েব পেজের সমষ্টিকে আমরা ওয়েবসাইট বলতে পারি। এটা হলো এক ধরনের। আর ইন্টারনেটে পরিভ্রমণ অবস্থায় মনিটরে আমরা যা দেখতে পাই তা হচ্ছে ওয়েব পেজ। সংশ্লিষ্ট ওয়েব পেজগুলিকে যখন একটি নির্দিষ্ট ঠিকানার অধীনে ব্যবহার করা হয়, তখন ওই ঠিকানাকে বলা হয় ওয়েবসাইট। আমি সেই কথাই বলছি যে একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে, মানে এই যে ওয়েব পেজগুলিকে যখন একটা ঠিকানার অধীনে ব্যবহার করা হয়, তখন সেটা হলো ওয়েবসাইট। আবার এখানে আছে অথবা একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলি। তাহলে মূলত আমরা বুঝলাম যে একাধিক ওয়েব পেজ মিলে ওয়েবসাইট, কিন্তু ওয়েব পেজ এবং ওয়েবসাইট জিনিসটা কিন্তু এক না। এটা অনেক সময় কিন্তু পরীক্ষা থাকে, যদিও আমি এখানে উল্লেখ করি নাই ওয়েবসাইট এবং ওয়েব পেজের পার্থক্য আমি বলতে পারতাম। অনেক সময় কিন্তু এটা ক্ষয়ের প্রশ্ন হিসেবে থাকে, মানে ওয়েবসাইট এবং ওয়েব পেজ এক নয় কেন, ঠিক আছে। এরা অনেক সময় পরীক্ষা থাকে, তাহলে সেভাবে প্রস্তুত থাকতে হবে, যদিও আমি এখানে উল্লেখ করি নাই, ঠিক আছে। এখন আসো ওয়েবসাইটের প্রকারভেদ। গঠন ও বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। তাইলে ওয়েবসাইট দুই ধরনের, একটা স্ট্যাটিক একটা ডাইনামিক। এখন স্ট্যাটিক ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। এখানে আমি আরেকটু সংক্ষেপ বলি। যেমন আমি একটা ওয়েবসাইট চালু করলাম, চালু করার সময় যে ওয়েব পেজগুলি আছে ঠিক যেভাবে আছে ওইভাবেই থাকবে। যদি এইভাবে থাকে, পরিবর্তন না হয়, তাহলে সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর এই পরিবর্তনটা ব্যবহারকারী করতে পারবে না। করতে গেলে যারা ডেভেলপার, যারা এই ধরনের ওয়েবসাইটের ডেভেলপ করে, উন্নয়ন করে, তারা মূলত এটা পরিবর্তন করতে পারে। এই ধরনের ওয়েবসাইট পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে, মানে পূর্বেই যা তৈরি করে সেটাই শুধু প্রদর্শন করে। একমাত্র যখন ওয়েব ডেভেলপার ফাইলে পরিবর্তন করেন তখনই পরিবর্তন দেখায়। স্ট্যান্ডার্ড HTML, CSS, ক্যাসকেডিং স্টাইল শিটস, নোটপ্যাড, অ্যাডোবি ড্রিমওয়েভার ইত্যাদি সফটওয়্যার দ্বারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। এখানে মূলত ভাষা হলো HTML ব্যবহার করে, HTML কোড ব্যবহার করি, কিন্তু যখন আমরা সফটওয়্যার ব্যবহার করি, এডিটিং সফটওয়্যার যেটা, মূলত আমরা নোটপ্যাড ব্যবহার করি, আবার অনেকে অ্যাডোবি ড্রিমওয়েভারও ব্যবহার করে, এইভাবে করতে পারি।
আবার সিএসএস ব্যবহার করেও সরাসরি প্রোগ্রাম করা যায়, যেটা আমি দেখাবো। ইত্যাদি সফটওয়্যার দ্বারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। আর এই ধরনের ফাইলের নামের বর্ধিতাংশ .stm বা .html দেখেও বলা যায় যে এটা স্ট্যাটিক ওয়েবসাইট। যখন একটা ফাইলের, যেমন আমি যদি বলি রহিম, তাহলে রহিম .html এটা দেখলে আমি বুঝবো এটা স্ট্যাটিক ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা, অর্থাৎ HTML ব্যবহার করে করছে, অথবা CSS ব্যবহার করে করছে, অথবা নোটপ্যাড এগুলি ব্যবহার করে করছে। এই ধরনের ওয়েবসাইটের উন্নয়নে ডাটাবেস ব্যবহৃত হয় না, এটা মূল একটা পয়েন্ট। এখানে কিন্তু ডাটাবেস ব্যবহৃত হয় না। আচ্ছা, এখন স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু সুবিধা আর অসুবিধা আছে। স্ট্যাটিক ওয়েবসাইট মূলত যেহেতু এটা ছোট আকারের, এটা খরচ কম, নিয়ন্ত্রণ করা সহজ, উন্নয়ন করাও সহজ, আর দ্রুত নিরাপত্তার সাথে কন্টেন্ট সরবরাহ করা হয়, তুলনামূলকভাবে বেশি নিরাপদ। ইন্টারনেটে গতি কম হলেও সহজে ডাটা ডাউনলোড করা যায়। যখন ইন্টারনেটে গতি কম থাকে, মানে স্ট্যাটিক ওয়েবসাইট থেকে ডাটা ডাউনলোড করা যাবে। আর অসুবিধাটা হলো কন্টেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে, ব্যবহারকারী থেকে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে না, ব্যবহারকারী ইচ্ছা করলে এটা ইনপুট দিতে পারে না, পরিবর্তন করতে পারে না। মানসম্মত ওয়েব পেজিং ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। ঠিক আছে, এখন এই জিনিসগুলো মানে সুবিধা আর অসুবিধা জানতে হবে, কারণ এই ধরনের একটা প্রশ্ন থাকে, যার কারণে এখানে সুবিধা অসুবিধা উল্লেখ করা হয়েছে। তারপরে ডাইনামিক ওয়েবসাইট, যেটা ওয়েব পেজ চালু করার পর পরিবর্তন করা যায়, কেমন, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। আগেরটা কিন্তু পরিবর্তন করা যাচ্ছিল না, আর এটা পরিবর্তন করা যায়। আর প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট হলো ডাইনামিক ওয়েবসাইট। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়। ব্যবহারকারী যেভাবে পরিবর্তন করতে চাবে সেইভাবে পরিবর্তন হবে এবং সেইভাবে প্রদর্শিত হবে। এখানে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML CSS ভাষার সাথে অন্য প্রোগ্রামিং ভাষা যেমন জাভাস্ক্রিপ্ট, PHPর পুরো নাম এখানে আছে, ASP, JSP, .NET ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে এখানে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার সময় HTML CSS ভাষার সাথে মিক্সড করে PHP, ASP এগুলো ব্যবহার করে। আর এখানে এই ধরনের ওয়েবসাইটের উন্নয়নে ডাটাবেস ব্যবহৃত হয়, এবং কোন ধরনের ডাটাবেস প্রোগ্রাম রাখে? MS অ্যাক্সেস, MySQL মানে কি মাই স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। কেমন, এই ডাটাবেস ব্যবহার করার কারণে এটা কিন্তু যে কোনো তথ্য এখানে রাখতে পারে, এখান থেকে পরিবর্তন যা কিছু করা দরকার সেটা করতে পারে ডাইনামিক ওয়েবসাইটে। আর এটার কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা হলো আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায়, যেমন স্ট্যাটিক ওয়েবসাইটে ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যেত না। কেমন, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে, অতি দ্রুত আপলোড করা যায়, অনেক বেশি তথ্যবহুল হতে পারে, ব্যবহারকারী থেকে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। এই সবগুলো হলো কিন্তু এখানে সুবিধা। অসুবিধা হলো খরচ অনেক বেশি, তুলনামূলকভাবে কম নিরাপদ। যেমন স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা পাইছি যে ওটা নিরাপদ বেশি, আর এখানে তুলনামূলকভাবে কম নিরাপদ। আর ডাটাবেস এবং গ্রাফিক্স উপাদান যোগ করার ফলে ব্রাউজারে লোড হইতে বেশি সময় নেয়। ওয়েবসাইট ডেভেলপ করা, টেস্ট করা ও তদারকির জন্য দক্ষ লোকের প্রয়োজন, মানে দক্ষ লোক ছাড়া এটা করতে পারে না। আর স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু দক্ষ না হলেও মোটামুটি জানে সে করতে পারে। এইগুলো এখন স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা আমি এখানে দিই নাই। পার্থক্য কিন্তু এই যে সুবিধা অসুবিধা বিভিন্ন জিনিসের মধ্যেই কিন্তু সব বিদ্যমান, যার কারণে এখানে কিন্তু উল্লেখ করা হয় নাই। এটা মনে রাখবে, এটা একটু ভালো করে বুঝতে পারবে তোমরা। অনেক সময় কিন্তু পরীক্ষা থাকে যে ক্ষয়ের প্রশ্ন হিসেবে স্ট্যাটিক এবং ডাইনামিক, আমি আগে বলছি যে ওয়েবসাইট এবং ওয়েব পেজের পার্থক্য যেরকমভাবে আসে এটাও সেরকম। একটা বাড়ির কাজ উদ্দীপক কলেজের অধ্যক্ষ তার কলেজের ওয়েবসাইট তৈরি করার জন্য একজন প্রকৌশলীর সঙ্গে আলাপ করছিলেন। প্রকৌশলী অধ্যক্ষকে BTCL থেকে
ডোমেন রেজিস্ট্রেশন করার পরামর্শ প্রদান করেন। তার পরামর্শক্রমে ব্যবহারকারী কর্তৃক অপরিবর্তনশীল ওয়েব পেজগুলিকে তৈরি করার জন্য আইসিটি শিক্ষককে এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ওয়েব পেজের কন্টেন্ট পরিবর্তন করা যায় এমন পেজগুলিকে তৈরি করার জন্য একজন ওয়েব ডেভেলপারকে দায়িত্ব দিন। এখানে একটা জিনিস লক্ষ্য করা, একটা পদ্ধতিতে দায়িত্ব দিছে এই যে আইসিটি শিক্ষককে, ওকে, আরেকটা দায়িত্ব দিয়েছে ওয়েব ডেভেলপারকে। এখন কত হলো, আইসিটি শিক্ষক কোন ধরনের করবে? অপরিবর্তনশীল ওয়েব পেজ, মানে যে পেজগুলি কোনো পরিবর্তন করতে পারবে না, মানে পরে পরিবর্তন করতে পারবে না, কেমন, প্রথমে যেভাবে তৈরি করবে সেভাবেই থাকবে। আর এখানে কিন্তু পেজের কন্টেন্ট পরিবর্তন করা যায়, ঠিক আছে। এখানে দুইটা পদ্ধতি আছে। এখন আমরা আসি ওয়েব পেজ কি, যেটা আমরা আলোচনা করেছি। ওয়েব ডিজাইন কেন গুরুত্বপূর্ণ? তাইলে ওয়েব ডিজাইনের ধারণা আলাপ করতে গেছি আরে কিন্তু ওখানে বোঝা গেছে যে ওয়েব ডিজাইন কেন গুরুত্বপূর্ণ। কারণ একটা ওয়েব পেজ যখন আমরা করব, এটা কোন জায়গায় মেনুগুলি বসবে, সাইড বার থাকবে কিনা, ইমেজ থাকবে কোথায়, এই জিনিসগুলি যদি ঠিকঠাক মতো না ব্যবহার করা হয় তাহলে ওয়েব পেজটাও সুন্দর লাগবে না, তদুপরি ওয়েবসাইটটাও দেখতে সুন্দর লাগবে না, ভিজিটররা ভিজিট করবে না। এই কারণে মূলত ডিজাইনটা বেশ গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলি মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে উদ্দীপকে উল্লিখিত প্রথম পদ্ধতি ব্যবহার করে কলেজের নাম ব্রাউজারের মাঝখানে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় কোড লিখে। এই জিনিসটা যদিও HTML ব্যবহার করে এই জিনিসটা আমি এখনও সামনে আগামী ক্লাস বা তারপরে ক্লাসে আমি এটা করাবো, কিন্তু আজকে আমি দেখাবো যে এটা কিভাবে তৈরি করে, তোমরা জাস্ট ধারণা নিয়ে রাখবে। আর ঘয়েরটা উদ্দীপকে উল্লেখিত দুটি পদ্ধতির মধ্যে কোনটি ব্যবহার করার সুবিধাজনক, তাইলে আগে দুইটা পদ্ধতি কি কি সেটা আগে জানতে হবে। যেমন প্রথমটা আইসিটি শিক্ষককে দিয়েছে, এটা হলো যেহেতু অপরিবর্তনশীল ওয়েব পেজ, তাহলে এটা হলো স্ট্যাটিক পদ্ধতি। আর দ্বিতীয়টা যেহেতু কন্টেন্ট পরিবর্তন করা যায়, আর সেটা হলো ডাইনামিক পদ্ধতি। এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা সুবিধাজনক, তাহলে আমি সুবিধা অসুবিধা উল্লেখ করছি দুইটারই, সেটা থেকে বেছে নিতে পারবে, কেমন। এই গেল এটা। এখন আমি মূলত তোমাদেরকে ওই যে কীভাবে ব্রাউজারের মাঝখানে আনতে হয় সেটা আমি একটু দেখাবো। তো এখানে আসো, এখানে সে হ্যাঁ, প্রথমে আমরা এটাকে সরাসরি আমরা ক্লিক করে আমরা ওপেন দেব। যেমন একটা ফাইল এখানে তৈরি করা আছে, কলেজ বলছে, তাহলে এখানে র্যাপিড সিএসএস এর মাধ্যমে করা আছে। যেমন এই যে প্রোগ্রামটা HTML বডি সেন্টার এইভাবে এখানে করা আছে, এই প্রোগ্রামটা করা আছে, তাইলে এটা CSS ব্যবহার করে করা হয়েছে। এখন আমরা যেটা দেখব, এই প্রোগ্রামটা যখন আমরা ওপেন করব ব্রাউজার লাগবে, যেমন গুগল ক্রোম, এই ব্রাউজারে এই যে কলেজ, তাইলে কি ব্রাউজারের মাঝখানে প্রদর্শিত হয়েছে। মাঝখানে প্রদর্শিত হওয়ার জন্য কি লাগছে, এখানে এই যে সেন্টার এই যে সেন্টার কমান্ড লাগছে। এখানে HTML দিয়ে প্রোগ্রাম আরম্ভ হয়, HTML দিয়ে শেষ হয়। এই জিনিসগুলি আমি পরে তোমাদেরকে ধারণা দেবো। আজকে জাস্ট ওই যে কলেজকে ব্রাউজারের মাঝখানে কেমনে আনে, সেটা একটা ব্রাউজার লাগে, সেই ব্রাউজারের মাধ্যমে এটা আমি দেখালাম। আরেকটা জিনিস আছে, যেমন যদি আমরা এই প্রোগ্রামটাকে যদি আমরা নোটপ্যাডে করি, এটাকে আমরা যদি কপি করে নিয়ে যাই, নোটপ্যাডে ছেড়ে দিই,
যেমন এই যে নোটপ্যাড কোথায় থাকে? এই অল প্রোগ্রাম, যারা কম্পিউটারের সাথে যুক্ত, অল প্রোগ্রাম, স্টার্ট অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড। এই যে নোটপ্যাড, এটা টেক্সট এডিটর সফটওয়্যার বলে, এটা ডিফল্টে দেয়া থাকে। যখন উইন্ডোজ ইনস্টল হয় তখন কিন্তু এই নোটপ্যাড নতুন করে ইনস্টল করতে হয় না, কিন্তু সিএসএসটা ইনস্টল করতে হয়, এটা ডাউনলোড করে এটা ইনস্টল করতে হয়। যেমন আমি ওই প্রোগ্রামটা যদি এই যে এখানে কপি করে নিয়ে আসছি, সিএসএসে যেটা করছি সেই প্রোগ্রামটা এখানে কপি করে আমি নিয়ে আসছি। কেমন? এখন ধরো এই প্রোগ্রামটা এখন এটাকে যখন সেভ করব, এই যে ফাইলে যাই, যদি আমরা সেভ দিই, কেমন? সেভ দিলে এই ফাইলটা এখানে যে নামে সে করিম নাম দেওয়ার সাথে সাথে .html দিয়ে সেভ করতে হবে। .html আমি স্ট্যাটিক ওয়েবসাইট যখন পড়ে আসি যে ফাইলের নামের বর্ধিতাংশ .html আর নাহলে .html থাকে, তারপরে সেভ দিলে আমাদের কোথায় জমা হবে? এই ডকুমেন্টে যাই যখন আমরা এটা করিম নাম দেখবো, যেমন আমি এটা সেভ করে ফেলি। ওকে, এখন এই যে ডকুমেন্টে যাই যখন এটা ওপেন করব, এই যে করিম নামে এটা আছে। এখন করিম নামে এটা যখন আমি ডাবল ক্লিক করব, ওপেন করতে যাব, করিম নামে এই ব্রাউজার লাগবে, এই ব্রাউজারে যাই আমি, এই যে কলেজ এরকম বড় করে আমি দেখাতে পারি, এইভাবে দেখা যাবে। ওকে, আমরা তাহলে জিনিসটা শিখলাম যে নোটপ্যাড, সিএসএস এগুলি ব্যবহার করে মূলত এই প্রোগ্রামগুলি করে। আজকে শুধু আমরা একটু ধারণা পেলাম, পরে আমরা আরও ডিটেল জানবো যখন আমরা HTML এর অংশ পড়াবো। তো আজকে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংক ইউ অল, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমি এখন স্টপ করে দিচ্ছি। আবারও আগামী ক্লাসে তোমাদের ওয়েব ডিজাইনের বাকি অংশের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে আবার আহ্বান জানাচ্ছি, এবং সবাই সেফ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।